হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আপকামিং পরীক্ষার জন্য প্রত্যেকেই প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখছো। তোমরা কানাঘুষো হয়তো শুনবে যে গ্রুপ সিডির এক্সাম নোটিফিকেশান হয়তো চলে আসবে। তো অনেক দিন থেকেই চলে আসবে পরিবেশ পরিস্থিতিটা চলছে, কিন্তু এখনও আসছে না। এসএলএসটি পরীক্ষা তো হবে 7 তারিখ আর একটা 14 তারিখ সম্ভবত। তো যেহেতু একটা গাইডলাইন রয়েছে সুপ্রিম কোর্টের, তাই পরীক্ষা নিতে বাধ্য। তাই তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ গ্রুপ সিডির জন্য, তারা কিন্তু থেমে থাকবে না। অবশ্যই তোমরা প্রিপারেশানটাকে কন্টিনিউ করো, যে কোনো মুহূর্তে নোটিফিকেশান দেবে। তো প্রিপারেশান করে রাখলে গ্রুপ সিডি কেন, আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। তো আমি তোমাদের বায়োলজি শুরু করেছিলাম, আস্তে আস্তে করে জিকে জিএসের যে সাবজেক্টগুলো আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি ক্লাস আস্তে আস্তে করে নিয়ে আসবো। পরীক্ষাটা যত এগিয়ে আসবে, অ্যাকচুয়ালি মেটেরিয়ালসগুলো বানানো চলছে, তাই ক্লাসগুলো এখন শুরু হচ্ছে না। ক্লাসগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে। তোমরা যারা যারা ভিডিও দেখছো, তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমরা ক্লাস শুরু করব এবং সেখানে পুরো একদম একটা সুন্দর মানের, মানে উচ্চ মানের তোমরা বলতে পারো, ক্লাস হতে থাকবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিলেবাস কভার করা হবে, যেখানে তোমরা গ্রুপ সিডি, তার সঙ্গে সঙ্গে যদি আপার প্রাইমারি পরীক্ষার নোটিফিকেশান বেরোয়, সেখানেও তোমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারাও প্রিপারেশান নিতে পারবে সুন্দর করে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তারাও প্রিপারেশান নিতে পারবে। এছাড়া আপকামিং যে এক্সামগুলো, স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, প্রত্যেকটা জায়গায় আমরা একদম কোশ্চেন ধরে ধরে যে সিলেবাস, তাকে অ্যানালিসিস করব এবং সেই টপিকস, মানে সেই সিলেবাস ধরে আমরা প্রত্যেকটা টপিকস কিন্তু সুন্দরভাবে আলোচনা করব। ওকে, তো আজকে আমরা অলরেডি 5টা ক্লাস করেছি। সেখানে সাইটোলজিটা প্রায় শেষের পথে। আজকে ক্লাস করলে সাইটোলজিটা শেষ হয়ে যাবে। এরপরে যেটা আমরা শুরু করব টিস্যু। তা সাইটোলজির যে অংশটা আমরা পড়ছিলাম, দ্যাট ইজ সেল অর্গানেল বা কোষ অঙ্গাণু, আজকে সেখানে আমরা এটা শেষ করব। এটা হচ্ছে পার্ট 2। দেখ, আমরা এর আগের দিন পড়েছিলাম কি, আমরা পড়েছিলাম নিউক্লিয়াস, তাই তো? নিউক্লিয়াস পড়েছিলাম, যেটাকে ব্রেন অফ সেল বলা হয়। একটু রিক্যাপিচুলেট করে নাও। দেন আমরা পড়েছিলাম মাইটোকন্ড্রিয়া, কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল বলা হয়। আমরা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দু ধরনের, স্মুথ এবং রাফ। একটা স্মুথ যেটা বলছি সেটা কি করে, সেটা হচ্ছে লিপিড সিনথেসিস করে, আর যেটা রাফ সেটা কি করে, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করে, আমাদের রাইবোজোম থাকার কারণে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম লাইসোজোম। লাইসোজোম আমরা পড়েছিলাম কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলছি আমরা। আমরা পড়েছিলাম গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাস, গলগি অ্যাপারেটাস আমরা পড়েছিলাম। তার সঙ্গে আমরা আর কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম রাইবোজোম পড়েছিলাম। এগুলো আমরা পড়েছিলাম আপাতত। আমরা কোষাঙ্গাণুর ক্ষেত্রে দেখেছিলাম যে 3 ধরনের কোষাঙ্গাণু হয়। কিরকম? ফার্স্ট যেটা পড়েছিলাম উইদাউট মেমব্রেন, যার বাইরে কোনো পর্দা ছিল। দ্বিতীয় পড়েছিলাম একক পর্দা বিশিষ্ট, সিঙ্গেল মেমব্রেন। আর একটা পড়েছিলাম ডাবল মেমব্রেন বা দ্বি একক পর্দা বিশিষ্ট। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্লাস্টিড। আমরা কি পড়বো? প্লাস্টিড। প্লাস্টিড কি? এই যে কোষাঙ্গাণুটার কথা আমরা পড়বো, এটা কিন্তু কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? কেবলমাত্র এই যে প্লাস্টিড কোথায় পাওয়া যায়? অনলি ইন প্ল্যান্ট সেল। অনলি ইন প্ল্যান্ট সেল। এটা কিন্তু মোস্ট ভাইটাল পার্ট। কোন কোষাঙ্গাণু উদ্ভিদ দেহে পাওয়া যায় কিন্তু প্রাণী দেহে পাওয়া যায় না, সেটা হচ্ছে প্লাস্টিড। কি বলবো আমরা? প্লাস্টিড। প্লাস্টিডস ওয়্যার ডিসকভার্ড এন্ড নেমড বাই। প্লাস্টিডের আবিষ্কার এবং নামকরণ কে করেছে? আর্নেস্ট হেকেল। মনে রাখবে তোমরা, আর্নেস্ট হেকেল, তিনি প্রথম প্লাস্টিড আবিষ্কার করেছেন, যেটা উদ্ভিদ দেহে বর্তমান। নিশ্চয়ই তিনি উদ্ভিদ কোষ নিয়ে কালচার করেছেন, যার জন্য তিনি প্লাস্টিড আবিষ্কার করেছেন। এবং এই প্লাস্টিড অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষাঙ্গাণু উদ্ভিদ দেহের ক্ষেত্রে। এটা যদি না থাকতো তাহলে প্রাণী জগতের অস্তিত্ব থাকতো না, যদি এই প্লাস্টিড কোষাঙ্গটা সেলের মধ্যে না থাকতো, উদ্ভিদ কোষের মধ্যে না থাকতো। তাহলে সেটা কে আবিষ্কার করেছেন? একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল তিনি
প্লাস্টিড আবিষ্কার করেছে। সাইট অফ ম্যানুফ্যাকচার অ্যান্ড স্টোরেজ অফ ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পাউন্ডস, ম্যানুফ্যাকচার করে, কেমিক্যাল কম্পাউন্ডস ম্যানুফ্যাকচার করে, রাসায়নিক পদার্থ ম্যানুফ্যাকচার করে, খাদ্য তৈরি করে, শুধু খাদ্য নয় বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে, তো এবং কি করে স্টোর করে রাখে, শুধু খাদ্য তৈরি করে তা নয়, স্টোর করে রাখে। এই হচ্ছে প্লাস্টিড। এটা হচ্ছে প্লাস্টিডের ছবি, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ক্লোরোপ্লাস্টের ছবি, সবুজ রঙের ক্লোরোপ্লাস্ট। কেন না এখানে কি থাকে না গ্রিন একটা পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্ট। সেই গ্রিন পিগমেন্টটাকে আমরা কি বলছি জানো? আমরা গ্রিন পিগমেন্টটাকে বলছি কি, এই যে গ্রিন পিগমেন্ট এটাকে আমরা বলছি ক্লোরোফিল। এই যে গ্রিন পিগমেন্ট এটাকে আমরা বলছি ক্লোরোফিল। ক্লোরোফিল, ঠিক আছে? সবাই কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে। তাহলে কেবলমাত্র উদ্ভিদ দেহে পাওয়া যায়। এই যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ নামকরণ করা আছে, প্লাস্টিড, ইনার মেমব্রেন, এগুলো খুব একটা তোমাদের পরীক্ষাতে আসে না। এই যে অংশগুলো দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো গোল গোল চাকতির মতো যে অংশগুলো, এগুলোকে কি বলে জানো? থাইলাকয়েড। এই যে চাকতির মতো অংশ একে বলা হচ্ছে থাইলাকয়েড। কি বলা হয়? থাইলাকয়েড। এত ডিপে কোশ্চেন পড়ে না, তো তোমরা তবুও মনে রাখবে এই অংশগুলোকে বলা হচ্ছে থাইলাকয়েড। আর কি স্ট্রোমা বলা হচ্ছে এই যে অংশটা, এই যে অংশটা, এই যে খালি 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 যে অংশটা, তাকে বলা হয় স্ট্রোমা। আর কি এই যে অংশ চাকতির মতো অংশগুলো তোমরা দেখলে, এটাকে বলা হচ্ছে থাইলাকয়েড। শুধু এইটুকু জানলেই হবে, ঠিক আছে? তাহলে প্লাস্টিড সম্পর্কে আমরা জেনে নিই। টাইপস অফ প্লাস্টিড। প্লাস্টিড কত রকমের হয়? আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম সম্ভবত প্লাস্টিড 3টে টাইপের হয়। 3টে টাইপের মধ্যে কি আছে? একটা আছে ক্লোরোপ্লাস্ট, নাম শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ক্লোরোফিল আছে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ক্রোমো কথার অর্থ তোমরা ক্রোমা কথাটা পড়েছো নিশ্চয়ই, অনেকেই জানো হয়তো ক্রোমা কি বলে, বা আমরা বলি ক্রোমা পর্দা, এরকম ব্যাপারটা, সেটা হচ্ছে ক্রোমা। ক্রোমা কথার অর্থ হচ্ছে বর্ণযুক্ত বা কালারফুল একটা বিষয়। আর লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কথার অর্থ একেবারেই বর্ণহীন, একেবারেই বর্ণহীন। তাহলে এখানে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা কি সবুজ রঙের হয়? তাহলে এটা হবে সবুজ রঙের। সবুজ রঙের লিখলে আর একটু বুঝতে সুবিধে হবে, তাই না? তাহলে এটা হয় সবুজ, এটা হয় সবুজ। আর এটা কালারফুল, এটাকে আমরা লিখতে পারি কালারফুল। এটাকে আমরা বলছি বর্ণযুক্ত, অনেক বর্ণের হয়। আর একটাকে আমরা বলছি কালারলেস, বা সেটাকে আমরা বলছি বর্ণহীন। তাহলে এখান থেকে কোশ্চেন কি পড়ে? নিম্নোক্ত বা প্লাস্টিডের কোন অংশ, নিম্নোক্ত কোন অংশ বা প্লাস্টিডের কোন অংশ বা নিম্নোক্ত কোনটি বর্ণহীন প্লাস্টিড? নিম্নোক্ত কোনটি বর্ণহীন প্লাস্টিড? উত্তর করবে লিউকোপ্লাস্ট। নিম্নোক্ত কোনটি বর্ণযুক্ত বা কালারফুল প্লাস্টিড? সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। নিম্নোক্ত কোনটি সবুজ রঙের প্লাস্টিড? দ্যাট ইজ ক্লোরোপ্লাস্ট। সবুজ কেন হয়? ক্লোরোপ্লাস্টের সবুজ হওয়ার কারণ কি না, এখানে ক্লোরোফিল উপস্থিত থাকে। যেহেতু ক্লোরোফিল উপস্থিত থাকে তাহলে সেটা দেখতে সবুজ হবে। ক্লোরোফিল যদি উপস্থিত থাকে শুধু দেখতে সবুজ তা হবে তা নয়, তার সঙ্গে কি হবে? ফটোসিনথেটিক পিগমেন্ট বলা হচ্ছে ক্লোরোফিলকে। তাহলে ফটোসিনথেসিসে সহযোগিতা করবে। ফটোসিনথেসিস, তাহলে কে থাকছে? ক্লোরোফিল থাকছে, যেটাকে বলা হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট প্রেজেন্ট। পিগমেন্ট কথার অর্থ কি? পিগমেন্ট কথার অর্থ কি? রঞ্জক। কি বলি বাংলাতে? রঞ্জক। ক্লোরোফিল রঞ্জক উপস্থিত, তার জন্য কি হয়? সবুজ হয়। তাহলে গাছের কোন অংশ সবুজ? লিভস বা পাতা। তাহলে প্লাস্টিড কোথায় থাকবে বা ক্লোরোপ্লাস্ট কোথায় থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে কোথায়? পাতায়। কিসে সাহায্য করে? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কথার অর্থ কি? ফটোসিনথেসিস কথার অর্থ হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু কোনটা? তোমরা করবে ক্লোরোপ্লাস্ট। হয়তো অপশানে আছে, এতে দেওয়া আছে প্লাস্টিড, সবাই দুম করে প্লাস্টিড করে দিলে। বিতে দেওয়া আছে ধরো মাইটোকন্ড্রিয়া, সিতে দেওয়া আছে ধরো লাইসোজোম,
আর ডিতে দেওয়া আছে ক্লোরোপ্লাস্ট। তোমরা একদম তাড়াহুড়ো করে ধাই করে আনসার করলে প্লাস্টিড, ভুল হয়ে যাবে, কিন্তু উত্তর হবে কিন্তু ক্লোরোপ্লাস্ট। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই যে অংশটা, এই অংশটা কিন্তু আমাদের, এই যে অংশটা, এই অংশটা কিন্তু ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিডের শুধুমাত্র একটা অংশ ক্লোরোপ্লাস্ট নয়, ক্রোমোপ্লাস্ট আছে, লিউকোপ্লাস্ট আছে, কিন্তু ক্রোমোপ্লাস্ট তো আর সালোক সংশ্লেষে সহযোগিতা করছে না, তাহলে তুমি প্লাস্টিড করবে কি করে? তোমাকে স্পেসিফিক্যালি যদি তোমাকে ক্লোরোপ্লাস্টের জায়গায় যদি তোমাকে বলতো, ক্লোরোপ্লাস্টের জায়গায় যদি তোমাকে বলতো অন্য কিছু একটা দিয়ে দিল, দ্যাট ইজ রাইবোজোম, যদি রাইবোজোম দেয় তখন তোমার আনসার হবে প্লাস্টিড। বোঝা গেল কি বিষয়টা? তখন তোমার আনসার হবে প্লাস্টিড। বাট যদি ক্লোরোপ্লাস্ট স্পেসিফিক ভাবে দেওয়া থাকে তাহলে প্লাস্টিড উত্তর হবে না, উত্তর হবে ক্লোরোপ্লাস্ট। বোঝা গেল? এরপরে দেখো, তাহলে এখানে ক্লোরোফিল থাকে, সবুজ অঙ্গাণু, সবুজ রঞ্জক থাকে। বর্ণযুক্ত হয় কিসের জন্য? না, জ্যান্থোফিল নামে একটা বর্ণযুক্ত রঞ্জক পদার্থ থাকে। কি রঞ্জক পদার্থ? কি থাকে? রঞ্জক। জ্যান্থোফিল একটা রঞ্জক বর্ণযুক্ত, যার কারণে, যার উপস্থিতিতে এই প্লাস্টিডটা বর্ণযুক্ত হয়, একদম কালারফুল, বিভিন্ন রকম কালার হয়। কোথায় থাকে তাহলে কালারফুল? যদি হয় তোমরা নিশ্চয়ই উদ্ভিদের কোন অংশ কালারফুল? সবুজ যদি কালার ধরি এবং সেখানে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে বাকি কালারফুল অংশ কোনটা? বাকি কি কালার হয়? ফুল কালার হয়, বিভিন্ন রঙের ফল হয়, ফলের মধ্যে বীজেরও বিভিন্ন ধরনের কালার। তো এই যেখানে যেখানে ফুল আছে উদ্ভিদের বা ফুলের ক্ষেত্রে আমরা কি পাবো? ক্রোমোপ্লাস্ট পাবো। কি পাবো? ফ্রুটসে কি পাবো? ক্রোমোপ্লাস্ট। আবার সিডসে বা বীজে কি থাকে? ক্রোমোপ্লাস্ট। তাহলে ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টের কাজ হচ্ছে বর্ণ নিয়ন্ত্রণ করে বা বর্ণ তৈরিতে সাহায্য করে। বর্ণের আবার কাজ কি? কারণ ফুল তৈরি হয় কিসের জন্য? নিষেকের জন্য, পরাগ সংযোগের জন্য, ফল তৈরির জন্য। তাহলে যদি কালারফুল না হয় তাহলে কীটপতঙ্গ আকৃষ্ট হবে কি করে? কীটপতঙ্গকে তো আকৃষ্ট করার জন্য ফুলগুলো সুন্দর কালারফুল হয়, তাই না? তো এই কালারফুল হওয়ার পেছনে কে কাজ করে? জ্যান্থোফিল। জ্যান্থোফিল কোথায় থাকে? ক্রোমোপ্লাস্টিডে থাকে। বোঝা গেল? তাহলে ফুলের বর্ণ গঠনে সহযোগিতা করে কোন কোষাঙ্গাণু? তোমরা অবশ্যই উত্তর করবে প্লাস্টিড। না, স্পেসিফিক্যালি যদি ক্রোমোপ্লাস্ট থাকে উত্তর করবে ক্রোমোপ্লাস্ট। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো, এখানে এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখানে কোনো ধরনের পিগমেন্ট উপস্থিত থাকে না, অ্যাবসেন্স অফ পিগমেন্টস, কোনো ধরনের রঞ্জক পদার্থ উপস্থিত থাকে না। যদি না থাকে তাহলে আমরা কি বলবো? বর্ণহীন। আমরা কি বলবো? কালারলেস। আমরা কি বলবো? কালারলেস। কোথায় থাকে? গাছের মূলে। গাছের মূল কি কালার হয়? নিশ্চয়ই কালার হয় না। মাটির নিচের যা কিছু কখনোই কালার হয় না। মাটির নিচে যদি কাণ্ড থাকে তাহলে সেগুলো কালার হতে পারে, মাটির নিচে মূল কখনো কালারফুল হয় না। তাহলে এটা কি কালারলেস? তাহলে এর কাজ কি? স্টোরেজ অফ ফুড। গাছের মূলে কি করে? খাদ্য সঞ্চয় করে রাখে। কে? লিউকোপ্লাস্ট। যদি বলা হয় নিম্নোক্ত কোন কোষাঙ্গাণু বর্ণহীন, সেখানে স্পেসিফিক ভাবে যদি থাকে লিউকোপ্লাস্ট, উত্তর হবে লিউকোপ্লাস্ট। যদি না থাকে তাহলে করবে প্লাস্টিড। প্লাস্টিডও করা যায় না, তার কারণ দেখেছো এখানে বর্ণযুক্ত, ওখানে সবুজ বর্ণ। তোমাদেরকে কিন্তু অপশানে লিউকোপ্লাস্ট দিতেই হবে। বা নিম্নোক্ত কোন প্লাস্টিড খাদ্য সংগ্রহ করে বা খাদ্য সঞ্চয় করে রাখে, স্টোর করে রাখে, তাহলে আমরা কি বলবো? লিউকোপ্লাস্ট। বুঝে গেল? তাহলে আমরা কি পেলাম? তিন ধরনের আমরা প্লাস্টিড পাচ্ছি। একটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা ক্লোরোফিল যুক্ত, যেটা সবুজ এবং যেখানে ফটোসিনথেসিসে সহযোগিতা করছে। ক্রোমোপ্লাস্ট যেটা বর্ণযুক্ত, যেখানে জ্যান্থোফিল থাকে এবং সেটা কি করছে? আমাদের ফুল ফল এদের বর্ণ তৈরি করছে এবং সেখান থেকে ফুলের বর্ণ তৈরি হচ্ছে কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগ সংযোগের কারণে। লিউকোপ্লাস্ট যেখানে হচ্ছে বর্ণহীন, যেটা এবং সেখানে কোনো পিগমেন্ট থাকে না, কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই কালারলেস হয়। সেটা কোথায় থাকে? না, উদ্ভিদের মূলে থাকে। ওকে, এরপরে যদি আমরা দেখি লিউকোপ্লাস্ট এই যে খাদ্য সংগ্রহ করছে বা ফুডকে স্টোর করছে, এই ফুডকে স্টোর করতে গেলে বিভিন্ন ধরনের ফুড আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ফ্যাট আছে। কোন খাদ্য সঞ্চয় করে তার উপর ডিপেন্ড করে আমরা লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করেছি। একটাকে বলা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। কি করে? স্টার্চ
কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে কি করে, স্টোর করে, প্রডিউস অ্যান্ড স্টোর কার্বোহাইড্রেট বা স্টার্চ, তাকে আমরা বলছি অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট, কটাটার মধ্যে প্রোটিন আছে তাই স্টোর প্রোটিনস। আবার ইলাইওপ্লাস্ট, স্টোরিং ফ্যাটস অ্যান্ড ওয়েলস, তেল জাতীয় খাবার বা ফ্যাট জাতীয় খাবারকে স্টোর করে কে, ইলাইওপ্লাস্ট। বোঝা গেল বিষয়টা? পরীক্ষাতে কিন্তু এগুলো এসেছে, একটু হায়ার পরীক্ষাতেগুলোতে এসছে যে ইলাইওপ্লাস্ট বা কোনটা, নিম্নোক্ত কোন প্লাস্টিড কি করে, ফ্যাট সঞ্চয়ে সহযোগিতা করে, উত্তর হবে ইলাইওপ্লাস্ট। নিম্নোক্ত কোন প্লাস্টিড প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে বা প্রোটিন তৈরিতে, প্রোটিন আমাদের স্টোর করতে সাহায্য করে, সেটা হবে প্রোটিনোপ্লাস্ট। যদি বলে স্টার্চকে তৈরি করছে এবং স্টোর করছে কে, উত্তর হবে অ্যামাইলোপ্লাস্ট। বোঝা গেল? তাহলে লিউকোপ্লাস্টকে ফার্দার আমরা তিনটে ভাগে ভাগ করি, দ্যাট ইজ অ্যামাইলোপ্লাস্ট, দেন প্রোটিনোপ্লাস্ট এবং ইলাইওপ্লাস্ট। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একটা ভাইটাল কোষ অঙ্গাণু, দ্যাট ইজ ভ্যাকুয়ালস। আমি তোমাদের আগের ক্লাসে বলেছিলাম সম্ভবত যে উদ্ভিদ কোষে ভ্যাকুয়ালসের সংখ্যা কম কিন্তু অনেক বড় বড় আকারের হয়। কারণ আমরা জানি উদ্ভিদ কোষে ওয়াটারের পরিমাণটা অনেক বেশি, কারণ উদ্ভিদ তো মূলরোম থেকে জল শোষণ করে, সেই জল ট্রান্সপোর্টেশন দিয়ে, অর্থাৎ জাইলেম কলা যেটা রয়েছে, কলা আমরা পড়বো, সেই জাইলেম কলার মধ্য দিয়ে কোথায় যায়, পাতায় চলে যায়, সেখানে ফটোসিনথেসিস হয়। তারপরে সেখান থেকে কি হয়, আমাদের ফ্লোয়েম যে খাদ্যটা তৈরি হচ্ছে পাতায় তাকে নিয়ে সারা শরীরে ছড়িয়ে দেয়। তাহলে পুরো উদ্ভিদ শরীর জুড়ে এই ধরনের কি হচ্ছে, একটা ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার ফ্লো হচ্ছে। তাহলে সেই যে ওয়াটার ফ্লো হচ্ছে তার মানে উদ্ভিদের শরীরে জলের পরিমাণটা বেশি, সেই জন্য ভ্যাকুয়েলসগুলো অনেক বড় বড় হয়। ভ্যাকুয়েলসগুলো যেহেতু বড় হয় তাহলে সংখ্যায় কি হবে, ছোট হবে। কিন্তু প্রাণীদেহের ক্ষেত্রে আমাদের শরীরের যে রস সেটা সঞ্চিত থাকছে খুব কম, আমাদের শরীরের জলের পরিমাণ খুব কম, আমাদের শরীরে তো কোথাও থেকে জল শোষণ হয় না, তাই না? আমরা যেটুকু জল খাই সেটুকু জল আমাদের শরীরে যতটা লাগে থাকে, নাহলে কি হয়, পেচ্ছাপের মধ্য দিয়ে বেরিয়ে যায়, ইউরিন নিষ্কাশিত হয়, নতুবা সোয়েট বা ঘাম বেরিয়ে যায় আমাদের শরীর থেকে। জল এইভাবেই আমাদের শরীরে যে প্রয়োজনের অতিরিক্ত জল সেটা বাইরে বেরিয়ে যায়। আবার এর ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন যেটা আমরা বলছি, পাতাতে কি হয়, বাষ্পমোচন হয়, বাষ্পমোচনের মধ্য দিয়ে কি হয়, অতিরিক্ত জলটা বাইরে বেরিয়ে যায়। তো ভ্যাকুয়েলসের কথা যখন আমরা পড়বো, ভ্যাকুয়েলস কথার অর্থ হচ্ছে গহ্বর বা গর্ত বা বড় বড় থলে আকারের। এখানে দেখো প্রাণীর ক্ষেত্রে এই যে ভ্যাকুয়েলস গুলো অনেক ছোট ছোট, এই যে ভ্যাকুয়েলস অনেক ছোট ছোট ভ্যাকুয়েলস, কিন্তু যদি আমরা উদ্ভিদ দেহে দেখি খুব বড় বড় ভ্যাকুয়েলস। এই ভ্যাকুয়েলসের কারণে উদ্ভিদ দেহের নিউক্লিয়াসটা কোনো একটা পাশে থাকে, আমরা বলতে পারি একদম কোষ পর্দার কাছাকাছি অবস্থান করে, কোণে চলে যায়। আর প্রাণীদের ক্ষেত্রে কি হয়, এই যে নিউক্লিয়াসটা সেটা কি কেন্দ্রকের মাঝামাঝি থাকে। তাহলে স্মলার সাইজে কি অ্যানিম্যাল সেল যদি আমরা ধরি বা প্রাণী কোষের ক্ষেত্রে ভ্যাকুয়েলসগুলো কেমন হয়, সেগুলো কি হয়, সেগুলো ছোট ছোট আকারের হয়, সংখ্যায় অনেক বেশি হয়, অর্থাৎ নাম্বার গ্রেটার। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সাইজ অনেক বেশি এবং তাদের সংখ্যা অনেক কম। নেক্সট কি, কে আবিষ্কার করেছে ভ্যাকুয়েল, কে আবিষ্কার করেছে, স্প্যালেনজানি, বিজ্ঞানী স্প্যালেনজানি, তিনি ভ্যাকুয়েল আবিষ্কার করেছেন। ভ্যাকুয়েলকে তিনি বলেছিলেন স্টার্স। তিনি যখন অবজার্ভ করেছিলেন তিনি দেখেছিলেন স্টারের মতো, তারার মতো কিছু অংশ যেখানে ওই কোষ রস সঞ্চিত রয়েছে, তাকে নাম দেন স্টার্স। পরবর্তীকালে ভ্যাকুয়েলস বলে যিনি টার্ম করেন বা ভ্যাকুয়েলস বলে নামকরণ করেন, তিনি কে, ডুজারডিন। তিনি হচ্ছেন ডুজারডিন। ভ্যাকুয়েলস ইজ কল্ড টোনোপ্লাস্ট। ভ্যাকুয়েলকে কি বলা হয়, আরেকটা নাম বলা হয়, সেটা কি, টোনোপ্লাস্ট। কে দিয়েছে, ডি ভ্যারিস। এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মাথায় রাখবে। টোনোপ্লাস্ট বা ভ্যাকুয়েলকে আরেকটা কি নামে চেনা যায়, সেটা হচ্ছে টোনোপ্লাস্ট। এই টোনোপ্লাস্ট নামকরণ করেছে কে, ডি ভ্যারিস। টোনোপ্লাস্টের নামকরণ করেছেন ডি ভ্যারিস। বোঝা গেল? নেক্সট না, স্টোরেজ করে কি, ইনজেকশন, ডাইজেশন, এক্সক্রিশন, এটা হচ্ছে আমাদের ভ্যাকুয়েল। কি করে, এর মধ্যে স্টোর করে, কি করে, সেল স্যাপ বা সেল রস বা কোষ রসকে সঞ্চয় করে রাখে, পরবর্তীকালে এক্সক্রিশন মানে নিঃসরণ করতে সাহায্য করে, স্টোর করে রাখে, পরবর্তীকালে নিঃসরণে সাহায্য করে কোষ রস বা ভ্যাকুয়েলস। আমাদের শরীরের যে
বেশি অংশটা তরলের প্রয়োজনের থেকে বেশি অংশ এখানে কি করে খরিত অবস্থা থাকে, সঞ্চিত অবস্থায় থাকে। পরবর্তীকালে এখান থেকে ক্ষরণ হয়, যখন দরকার হয় এই ভ্যাকুয়াল সেলের ভ্যাকুয়াল কি করে আমাদের শরীরে তরল পদার্থের যোগান দেয়। কেমন? স্টোর ভেরিয়াস বায়োলজিক্যাল পিগমেন্টস। বায়োলজিক্যাল পিগমেন্টস মানে জৈবিক কিছু রঞ্জক আছে, জৈবিক কিছু পিগমেন্টস আছে, যেগুলো কি করে সেটা উদ্ভিদ দেহ হোক প্রাণী দেহ হোক এখানে ডিজলভ অবস্থায় থাকে। এর ভেতরে যে রস থাকে তার মধ্যে ডিজলভ অবস্থায় থাকে। এগুলো কি করে পরবর্তীকালে শরীরের বিভিন্ন প্রয়োজনে এখান থেকে ট্রান্সপোর্ট হয়ে চলে যায় শরীরের বিভিন্ন কলাকোষে, যেটা হচ্ছে এই বায়োলজিক্যাল পিগমেন্টসগুলো। সে কি করে, অর্থাৎ টোনোপ্লাস্ট বা ভ্যাকুয়েলস এদেরকে সঞ্চয় করে রাখে। গহ্বর বা গর্ত বিশেষ বা থলি বিশেষ যার মধ্যে এই ধরনের তরল পদার্থের সঙ্গে বাদবাকি যে সকল পিগমেন্ট বায়োলজিক্যাল পিগমেন্টস সেগুলো এর মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, প্রয়োজন অনুযায়ী এখান থেকে নিঃসৃত হয় এবং সেটা কাজে লাগে। এরপরে যেটা দেখব সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোষ অঙ্গাণু, যেটা কি করে আমাদের কোষ বিভাজনে সহযোগিতা করে, যেটা আবিষ্কার করেছে কে? বিজ্ঞানী বোভেরি। বোভেরি তিনি কি করেছেন? এই সেন্ট্রোজোম আবিষ্কার করেছেন। আমরা যদি সেন্ট্রোজোমের ছবিটা যদি দেখি আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে, আমরা যদি এই ছবিটাতেই দেখি, আমরা দেখব এই যে তারার মতো অংশটা, এই যে তারার মতো অংশ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চিতভাবে, ওটাতে নেই সেন্ট্রোজোম, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই যে তারার মতো অংশটা, নিউক্লিয়াসের উপরে একটা তারার মতো কোষ অঙ্গাণু থাকে, স্টার লাইক, কিছুটা তারার মতো দেখতে, সেটাকেই আমরা কি বলি? সেন্ট্রোজোম। আমরা কি বলি? সেন্ট্রোজোম। এই তারার মতো অংশটা, এই তারার মতো অংশটাই কি করে জানো? এই তারার মতো অংশটাই আমাদের সেল ডিভিশনে সাহায্য করে। সেল ডিভিশনে সাহায্য করে। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সেন্ট্রোজোম সব কোষে থাকে কম বেশি, কিন্তু ব্রেন বা যেটা আমরা বলছি আমাদের মস্তিষ্ক, সেখানে কিন্তু সেন্ট্রোজোম থাকে না। কেন থাকে না? তার কারণ হচ্ছে, বা থাকা না থাকার কারণ কি? সেন্ট্রোজোম অন্যান্য কোষে থাকলেও মস্তিষ্কে থাকে না, যার জন্য মস্তিষ্কে কখনোই সেল ডিভিশন হয় না। সেন্ট্রোজোম তো সেল ডিভিশনে সাহায্য করে। মস্তিষ্কে আমরা যদি দেখি সেন্ট্রোজোমের অনুপস্থিতির কারণে মস্তিষ্কের সেল ডিভিশন হয় না, মস্তিষ্কের সেলের মধ্যে বিভাজন হয় না। সেই জন্য এই জায়গাটা তোমরা মনে রাখবে, অ্যাবসেন্ট ইন ব্রেন। আমাদের মস্তিষ্কে সেন্ট্রোজোম অনুপস্থিত থাকে। সেই জন্য একটা কোশ্চেন পড়ে যে আমাদের শরীরের কোন অঙ্গ বিভাজিত হয় না, সেল ডিভিশনে অংশগ্রহণ করে না, আমাদের শরীরে কোন কোষ বিভাজিত হয় না? তোমরা করতে পারো নিউরন করতে পারো, বা তোমরা ব্রেন করতে পারো, যেখানে মানে কখনোই সেল ডিভিশন হয় না। সেই জন্য যদি আমাদের মাথায় খুব জোরে আঘাত লাগে, আমাদের হয়তো মেনিনজেস বা এই যে মাথার খুলি আছে সেটা হয়তো ফেটে যেতে পারে, কিন্তু ফেটে যদি ভেতরে কোনো হ্যামারেজ হয়ে যায়, ভেতরে যদি কোনো ক্ষত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভালো করা মুশকিল। সেই জন্য ব্রেনের লিস্ট রিজেনারেটিভ প্রপার্টি আছে। তোমরা দেখো, ব্রেন হ্যাজ লিস্ট রিজেনারেটিভ ক্যাপাসিটি। রিজেনারেশন মানে বিভাজিত হয় না, পুনঃস্থাপিত হয় না। অর্থাৎ যদি একটা সেল, মস্তিষ্কের একটা সেল ধ্বংস হয়ে যায়, সেটা বিভাজিত হয়ে কিন্তু বা অন্য সেল বিভাজিত হয়ে তার জায়গা পূরণ করতে পারে না। সেই জন্য লিস্ট রিজেনারেটিভ। রিজেনারেশন মানে আমরা জেনারেশন বলতে পরবর্তী প্রজন্মকে বলি। তাহলে এ কি করে? ব্রেন তার পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে না, মস্তিষ্ক পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে না। কিন্তু আবার দেখো, লিভার, আমাদের শরীরে যে লিভার, বর্তমানে তো ফ্যাটি লিভারের সমস্যা বিরাট বেড়ে গেছে, ইভেন আমারও ফ্যাটি লিভার। এই যে লিভার, এর যে রিজেনারেটিভ প্রপার্টি অনেক বেশি হাই, তার কারণ এখানে সেন্ট্রোজোমের সংখ্যা অনেক বেশি থাকে। সেই জন্য এখানে হাইয়েস্ট রিজেনারেটিভ ক্যাপাসিটি। এই দুটো কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। ব্রেন হ্যাজ লিস্ট রিজেনারেটিভ ক্যাপাসিটি, আর লিভার হচ্ছে একটা অঙ্গ যেটা হচ্ছে হাইয়েস্ট রিজেনারেটিভ ক্যাপাসিটি। রিজেনারেটিভ মানে পুনঃস্থাপিত হতে পারে, পুনঃ তৈরি হতে পারে। ব্রেনের পুনঃ তৈরি হওয়ার ক্ষমতা কম, লিভারের আমরা কি করি? রিজেনারেটিভ প্রপার্টি বা অর্থাৎ প্রজন্ম তৈরি করার ক্ষমতা অনেক বেশি, বিভাজিত হওয়ার ক্ষমতা বেশি, নিজেকে প্রতিস্থাপিত করতে পারে, নিজেকে রিকভার করে নিতে পারে। বোঝা গেল? যদি লিভার কখনো ক্ষতিগ্রস্ত হয় বা লিভারে কোনো ক্ষত হয়, সেটা খুব তাড়াতাড়ি মেরামত হয়ে যায়। তার কারণ সেন্ট্রোজোমের সংখ্যা এখানে বেশি,
অ্যাক্টিভ অনেক বেশি, কিন্তু ব্রেন সেখানে যদি ক্ষত হয়ে যায় সেল ডিভিশন না হওয়ার কারণে সেটা কিন্তু রিজেনারেটিভ নয়, অর্থাৎ কোথাও যদি ব্রেনের কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত অবস্থাতেই থেকে যায়, সেটা আর ভালো হয় না। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো, ইট ইনিশিয়েটস সেল ডিভিশন, কোষ বিভাজনটাকে শুরু করে, ত্বরান্বিত করে, বা কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষ অঙ্গাণু কোনটা? সেন্ট্রোজোম। বোঝা গেল? ইট ইজ ফাউন্ড অনলি ইন অ্যানিম্যাল সেল। কোথায় থাকে? কেবলমাত্র প্রাণী কোষে এই সেন্ট্রোজোম দেখা যায়। তাহলে তোমরা বলবে স্যার উদ্ভিদ কোষে কি তাহলে সেল ডিভিশন হয় না? তাহলে এত বড় গাছ হয় কি করে, ছোট গাছ থেকে বড় গাছ কি করে হয়? এইখানে তোমরা মনে রাখবে সেল প্লেট ইজ রেসপন্সিবল ফর প্ল্যান্ট সেল ডিভিশন। সেল প্লেট তৈরি হয়, কোষপাত যেটাকে আমরা বলছি, সেই কোষপাতের মধ্য দিয়ে সেল ডিভিশন হয়। কোথায়? উদ্ভিদ দেহে। প্রাণী দেহে কি হয়? এই সেন্ট্রোজোমের মধ্য দিয়ে কিন্তু কোষ বিভাজন হয়, বা কোষ বিভাজনের জন্য রেসপন্সিবল কে? সেন্ট্রোজোম। উদ্ভিদ দেহের ক্ষেত্রে সেল প্লেট। তাই তোমরা অবশ্যই এটাকে স্টার মার্ক করে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই করে রাখবে যে ব্রেন হ্যাজ লেস রিজেনারেটিভ প্রপার্টি, কারণ ব্রেনে সেল ডিভিশন হয় না, কোষ বিভাজন হয় না। অর্থাৎ কোশ্চেন এরকম থাকবে যে মানব দেহের কোন অঙ্গে কোষ বিভাজিত হয় না বা কোষ বিভাজিত হওয়ার সম্ভাবনা কম, সেখানে করবে ব্রেন। আর সব থেকে বেশি কোষ বিভাজিত হয় কোন অঙ্গ নিজেকে প্রতিস্থাপিত করতে পারে, নিজেকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, পুনঃস্থাপন করতে পারে? তোমরা উত্তর করবে লিভার। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট আমরা দেখো অঙ্গাণু হিসেবে যেগুলো পড়লাম, আমরা কিন্তু পড়ে ফেললাম কি? নিউক্লিয়াস পড়লাম, মাইটোকন্ড্রিয়া পড়লাম, তারপরে আমরা কি পড়লাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম, তারপরে লাইসোজোম পড়লাম, রাইবোজোম পড়লাম, তারপরে গলগি অ্যাপারেটাস পড়লাম, গলগি বডি যেটাকে আমরা বলছি, তারপরে আমরা পড়লাম কি? আমরা পড়লাম ভ্যাকুয়েলস, আমরা পড়লাম প্লাস্টিড। প্লাস্টিড একমাত্র অঙ্গাণু যেটা উদ্ভিদ দেহে থাকে। সেন্ট্রোজোম একমাত্র অঙ্গাণু যেটা প্রাণী দেহে থাকে। উদ্ভিদ দেহে সেন্ট্রোজোম থাকে না, তার পরিবর্তে সেল প্লেট থাকে। তাহলে এগুলো কিন্তু আমরা পড়ে ফেললাম। তো দেখো, তাহলে দেখো সেলের আমরা যে অংশগুলো পেয়েছিলাম, কি কি পেয়েছিলাম বলো তো? সেলে আমরা যে অংশগুলো পেয়েছিলাম সেটা হচ্ছে দুটো অংশ। কি কি দুটো অংশ? একটাকে আমরা বলছি সেল কভার বা কোষ আবরণ, আর একটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে আমরা দুটো অংশ দেখেছিলাম, একটাকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম, আর একটাকে বলছি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আলাদা করে আমরা পড়েছি, বা সলিড অংশ একটা, লিকুইড অংশ একটা পড়েছি। লিকুইডকে আমরা বলছিলাম সাইটোপ্লাজম, সলিড অংশটাকে আমি বলছিলাম নিউক্লিয়াস প্লাস সেল অর্গানেলস বলেছি। সাইটোপ্লাজমকে আমরা পড়লাম, সাইটোপ্লাজমের পরে আমরা যে অংশটা ধরলাম সেটা হচ্ছে সলিড অংশ। নিউক্লিয়াস পড়লাম, সেল অর্গানেলস পড়লাম, তাদের ফাংশন পড়লাম, কে আবিষ্কার করেছে সেই পুরো জিনিসটা আমরা দেখলাম। তো এখন আমাদের হাতে আমরা যদি দেখি, আমরা পেয়েছি সেল কভার, আমরা পেয়েছি সেল অর্গানেলস, আমরা পেয়েছি নিউক্লিয়াস, এইরকম জিনিসগুলো পেয়েছি। সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কোষকে দুভাগে ভাগ করতে পারি। বেসিক্যালি তো দু ধরনের জীব, উদ্ভিদ আর প্রাণী, তাহলে কোষ হবে দু রকম, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, তাই না? কিন্তু আমরা পুরো উদ্ভিদ জীব জগৎকে যদি ধরি, দু ধরনের কোষ আমরা পাবো। একটাকে আমরা বলছি প্রোক্যারিওটিক সেল, অর্থাৎ যেটাকে আমরা বলছি আদি কোষ, অপরিণত কোষ। আরেকটাকে বলছি ইউক্যারিওটিক সেল বা আদর্শ কোষ। আদর্শ কোষের ক্ষেত্রেই আমরা যে সকল আদর্শ কোষকে আমরা মাথায় রেখেই এই জিনিসগুলো পড়লাম, সেল কভার পড়লাম, আমরা সেল অর্গানেলস পড়লাম, নিউক্লিয়াস পড়লাম। এইবার এদের উপস্থিতির উপর ডিপেন্ড করে কোষকে আমরা প্রিমিটিভ আর কমপ্লিট দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। প্রিমিটিভ বলতে কি? এই যে প্রো কথাটার অর্থ, প্রোক্যারিওটিক বলা হচ্ছে, এই প্রো কথাটার অর্থ হচ্ছে প্রিমিটিভ, যেটাকে আমরা বাংলা বলি আদি নিউক্লিয়াস। আদি নিউক্লিয়াস। প্রোটোসিভ, আদি শিব, তোমরা পড়বে ইতিহাসে প্রোটোসিভ। তখন শিবের অত, এখন বর্তমানে যদি আমরা দেখি শিবের ভক্তের সংখ্যাও প্রচুর বেড়ে গেছে। এখন তো শিবের মাথায় জল ঢালার একটা বিরাট বড় ফ্যাশন তৈরি হয়ে গেছে, সবাই এখন শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে। ফ্যাশন ঠিক বলবো না, মানুষের মধ্যে আবেগটা অনেক বেশি, আগে অতটা ছিল না। তারকেশ্বরে যাচ্ছে বহুদূর হেঁটে হেঁটে জলের মানে কলসি নিয়ে, কাঁধে করে সব নিয়ে যাচ্ছে। প্রোটোসিভ আগেকার ছিল, সিন্ধু সভ্যতার সময় প্রোটোসিভ আদি শিবের অস্তিত্ব পাওয়া গেছে। অতটা ছিল না, খুব একটা মানে কমপ্লিট নয়, এটাই বলছি। প্রোটোসিভ কথার অর্থ হচ্ছে আদি শিব। তাই সেখান থেকে প্রো যদি আমরা ভাবি, প্রো কথার অর্থ হচ্ছে আদি। আদি বলতে অসম্পূর্ণ, খুব একটা সম্পূর্ণ নয়, খুব একটা ডেভেলপড নয়, তো সেটাকে আমরা বলছি আদি।
আর ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের প্রকৃতিটা কেমন, অর্থাৎ প্রোক্যারিওটিক হলে, আদি কোষ হলে, তাহলে সেখানে নিউক্লিয়াসের প্রকৃতিটা কেমন হবে সেটাই বলেছে। প্রোক্যারিয়ন, আদি নিউক্লিয়াস, অপরিণত নিউক্লিয়াস, আন্ডার ডেভেলপড নিউক্লিয়াস বা নন ডেভেলপড নিউক্লিয়াস আমরা বলতে পারি। ডেভেলপড নয়, কেন নয়? না, এই যে নিউক্লিয়াস, তার বাইরে কোনো পর্দা নেই। নিউক্লিয়াসের বাইরে যদি পর্দা না থাকে, নিউক্লিওপ্লাজম সেটা তো ঢালা অবস্থায় থাকবে। আমরা যদি একটা ছিপিতে ক্যাপ না লাগাই, তাহলে তো সেই ছিপির মধ্যে, বোতলের মধ্যে যদি কিছু থাকে সে তো ঢালা হয়ে যাবে। ঠিক এরকম আদি নিউক্লিয়াস যুক্ত কোষে বা প্রোক্যারিওটিক সেলে আমরা কি দেখব, নিউক্লিয়ার মেমব্রেন নেই, আলাদা করে নিউক্লিয়াসের উপস্থিতিটা নেই। সেখানে রাইবোজোম যদি দেখি 70S প্রকৃতির অনুন্নত রাইবোজোম, তোমাদেরকে বলেছিলাম 70S, এস হচ্ছে ভেদবার্গ ধ্রুবক বা ভেদবার্গ কনস্ট্যান্ট বলছি আমরা। 70S কে আমরা ভেঙেছিলাম 50S প্লাস 30S, এই দুটো একটাকে আমরা বলেছিলাম লার্জ ইউনিট, একটাকে বলেছিলাম স্মল ইউনিট বা লার্জ সাব ইউনিট, স্মল সাব ইউনিট। এটা দুটো মিলে এরকম একটা অংশ গঠন করে, এটাকে বলা হচ্ছে লার্জ ইউনিট, আমি আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। আর এটাকে বলা হচ্ছে স্মল ইউনিট, তাই না? তাহলে এটা হচ্ছে 70S প্রকৃতির, খুবই অনুন্নত আমরা বলতে পারি, খুবই অনুন্নত। আবার যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, আমরা কি দেখব? আমরা দেখব ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কোষগুলো কি ধরনের হয়? এই প্রোক্যারিওটিক বা আদি প্রকৃতির হয়। সব ব্যাকটেরিয়া কোষ হয় না, কিছু ব্যাকটেরিয়া কোষ আছে যেগুলো আদি প্রকৃতির হয়। আর কি? ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, তার কোষের প্রকৃতিটা কেমন হয়? আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ প্রোক্যারিওটিক টাইপ সেল আমরা দেখতে পাবো। কোথায়? এই বিজিএ কথার অর্থ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, তোমরা লিখে নিতে পারো, নীলাভ সবুজ শৈবাল, যেটা ইংরেজিতে বলা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি। ইউক্যারিওটিক, ইউ কথার অর্থ কমপ্লিট, ইউ কথার অর্থ নয়, অ্যাকচুয়ালি আমরা এটাকে এইভাবে ভেঙে নেব। ইউ কথার অর্থ হচ্ছে কমপ্লিট, বা এটাকে আমরা আরেকটা নামে বলতে পারি আদর্শ। আদর্শ ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস। সেখানে আদর্শ নিউক্লিয়াস মানে তার চারটা অংশ থাকবে। প্রেজেন্স অফ কমপ্লিট নিউক্লিয়াস, যেখানে কি আছে? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সেখানে কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয় রেটিকুলাম থাকবে, আর নিউক্লিয় লাস থাকবে। এই চারটি অংশ থাকবে, বোঝা গেল? এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। নিউক্লিয়ার মেমব্রেন কি করে? নিউক্লিয়াসকে রক্ষা করে। নিউক্লিওপ্লাজম একটা ধাত্র অংশ, তরল অংশ, যার মধ্যে নিউক্লিয় রেটিকুলাম, নিউক্লিয় লাস থাকে। নিউক্লিয় রেটিকুলাম কি করে? জালিকা তৈরি করে, সেখান থেকে ক্রোমাটিন থ্রেডস বা ডিএনএ তৈরি হয়। আর নিউক্লিয় লাস তৈরি করে আরএনএ। ঠিক আছে, এটা আমরা পড়েছিলাম। এখানের যে রাইবোজোম সেটা কি হয়? 80S প্রকৃতির। 80S কে আমরা কিভাবে ভেঙেছিলাম বলতো? 80S কে ভেঙেছিলাম আমরা 60S প্লাস 40S, এইভাবে আমরা ভেঙেছিলাম। ঠিক আছে, যত উন্নত ধরনের অ্যানিমেল আর প্ল্যান্ট আছে, অর্থাৎ উন্নত ধরনের প্রাণী এবং উদ্ভিদ আছে, তারা কিন্তু প্রত্যেকেই ইউক্যারিওটিক সেল। কি বলা হচ্ছে? ইউক্যারিওটিক সেল বা আদর্শ কোষ। এই দুই ভাগে আমরা কোষকে ভাগ করেছি। তাহলে কোষকে যদি আমরা ভাগ করি, প্রথমে একটা ভাগ করেছিলাম উদ্ভিদ আর একটা প্রাণী। এখানে আমরা ভাগ করছি, একটা হচ্ছে আদি নিউক্লিয়াস আর একটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াস। আদি বলতে অনুন্নত নিউক্লিয়াস, অনুন্নত কোষ, আর এটা বলছি আমরা উন্নত কোষ বা আদর্শ কোষ। ওকে, এই পর্যন্ত আমাদের কিন্তু লাগবে। এরপরে কিছু ফ্যাকচুয়াল ডাটা থাকে, যে ফ্যাক্টস থাকে, সেগুলো আমরা একটু দেখে নেব কি কি রয়েছে। দেখো, তোমরা কোশ্চেনে পাবে এই কোশ্চেনগুলো। স্মলেস্ট সেল, সব থেকে ছোট কোষ কোনটা? সব থেকে ছোট বা ক্ষুদ্রতম আমরা যদি বলি কোষ কোনটা, উত্তর করবে মাইকোপ্লাজমা। দেখতে খানিকটা এরকম হয়। মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া দেখতে এরকম হয়। 0.1 to 0.5 মাইক্রোমিটার পর্যন্ত হয়। আণুবীক্ষণিক জীব, ক্ষুদ্রতম মাইকোপ্লাজমা। তোমরা কিন্তু মনে রাখবে, মাইকোপ্লাজমা হচ্ছে আমাদের স্মলেস্ট সেল ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে যদি দেখি স্মলেস্ট ব্যাকটেরিয়া কোনটা, স্মলেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে ডায়ালিস্টার নিউমোসিনেটস, এই ধরনের একটা
ব্যাকটেরিয়া, যেটা 0.5 টু 1.6 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এরপরে যদি আমরা দেখি লার্জেস্ট সেল অফ অ্যানিম্যাল, সব থেকে বড় প্রাণীদের সব থেকে বড় কোষ কোনটা? মানব দেহের নয়, কিন্তু প্রাণীদের সব থেকে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। একটা উট পাখির ডিম 1.5 কেজির কাছাকাছি হতে পারে। 1.5 কেজির কাছাকাছি কিন্তু একটা উট পাখির ডিম, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম, যার ওজন 1.4 কেজি পর্যন্ত হতে পারে। নেক্সট যদি দেখি আমরা কি দেখব, লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট। আমরা এর আগে আলোচনা করেছি, ইউনিসেলুলার বলে আলোচনা করেছি, কিন্তু এককোষী প্রাণী। লার্জেস্ট, সব থেকে বড় লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্টকে অ্যাসিটাবুলেরিয়া, এটা একটা অ্যালগি শৈবাল। কত? 1 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। 1 থেকে 10 সেন্টিমিটার যদি হয়, আমরা কিন্তু চোখে দেখতে পাই এই যে এই অংশগুলো, এটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলেরিয়া। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, অ্যাসিটাবুলেরিয়া হচ্ছে লার্জেস্ট সেল, লার্জেস্ট ইউনিসেলুলার প্ল্যান্ট। এরপরে যদি আমরা দেখি আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে কোশ্চেন আসে কিন্তু প্রচুর এখান থেকে। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি, আমাদের মানব শরীরে সব থেকে বড় সেল কোনটা? মানব দেহে সব থেকে বড় সেল, দ্যাট ইজ ওভাম। ওভাম, যেটাকে আমরা কি বলছি? ডিম্বাণু বলা হয়। কি বলি আমরা? ডিম্বাণু, যেটাকে আমরা বলছি ডিম্বাণু। এবং এটা যদি হিউম্যান বডির কথা বলছি, এটা যদি আমরা মেল ফিমেলের দুটো, এটা তো মেলে থাকে না, ওভাম হচ্ছে ফিমেলে থাকে। লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি। এখানে যদি স্মলেস্ট বলা হয় তাহলে হবে আরবিসি, ঠিক আছে? স্মলেস্ট সেল ইন হিউম্যান বডি, এটা যদি মেলের ক্ষেত্রে তাহলে হবে স্পার্ম। কি বলা হবে? শুক্রাণু বা স্পার্ম। বোঝা গেল বিষয়টা? তাহলে সব থেকে ছোট সেল ইন হিউম্যান বডি দ্যাট ইজ স্পার্ম, সব থেকে বড় সেল ইন হিউম্যান বডি সেখানে হবে ওভাম বা যেটাকে আমরা বলছি ডিম্বাণু। নেক্সট কি রয়েছে? লংগেস্ট সেল। এখানে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে একটা বড় বৃহৎ সাইজে আর একটা ছোট। লংগেস্ট মানে কতটা লম্বা, সেই লম্বা যদি দেখি, লংগেস্ট সেল ইন হিউম্যান বডি দ্যাট ইজ নিউরন, 100 মাইক্রন। ইন নিউরন নো সেল ডিভিশন ইজ টেক্স প্লেস, ব্রেন হ্যাজ লিস্ট রিজেনারেটিভ পাওয়ার। আমি বললাম একটু আগে সেন্ট্রোজোম পড়ানোর সময় আমি বলেছি। লংগেস্ট প্ল্যান্ট সেল, উদ্ভিদের সব থেকে বড় উদ্ভিদ কোষ কোনটা? দ্যাট ইজ ফাইবার অফ র্যামি, র্যামি তন্তু, ঠিক আছে? র্যামি তন্তু। আর লার্জেস্ট প্রোক্যারিওটিক সেল, এটাও পরে পরীক্ষায় মার্ক করো। এগুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল, তোমরা কিন্তু মাথায় রাখবে। তাহলে লার্জেস্ট প্রোক্যারিওটিক সেল কি হচ্ছে? স্পাইরিলাম, যেটা একটা ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় আদি কোষ। আমি বলেছিলাম আদি কোষ মানে ব্যাকটেরিয়া, আর উদাহরণ হিসেবে কি দিয়েছিলাম? ব্লু গ্রিন অ্যালগি। এখানেও তাহলে আমরা একই পাবো, স্পাইরিলিয়াম যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে লার্জেস্ট প্রোক্যারিওটিক সেল। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে। কেমন? তো আমরা আজকে পুরো ক্লাসটা শেষ করলাম, অর্থাৎ সাইটোলজি আজকে শেষ হচ্ছে। নেক্সট ক্লাস আমরা টিস্যুতে শুরু করব। টিস্যু আশা করি 1টা বা 2টো ক্লাসে টিস্যু শেষ হয়ে যাবে, দেন আমরা সেল ডিভিশনে চলে যাব, যেখানে ডিএনএ স্পেশালি আমরা ডিএনএ আরএনএ এই অংশগুলো পড়বো। আরেকটা সূচনা তোমাদেরকে দিই, যেটা হচ্ছে আমরা খুব রিসেন্ট, তোমাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে, রিসেন্ট আমরা হিস্ট্রি ক্লাস শুরু করছি এবং তার সঙ্গে সঙ্গে পলিটি ক্লাসও শুরু করছি। তো তোমরা এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে ওই ক্লাসগুলোও জয়েন করবে, তাতে পরে তোমাদের প্রিপারেশনটা আরও সুন্দর হবে। একদম বাংলাতে সুন্দরভাবে বুঝিয়ে একদম প্রত্যেকটা টপিকস খুব সুন্দর করে ধরে ধরে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হবে, এবং যেটা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই ইউটিউব প্ল্যাটফর্মেই হবে, তোমাদের জন্য হবে। তোমরা শুধু অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে আর আমাকে সহযোগিতা করবে এই ধরনের কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। যতটা উৎসাহ যেভাবে পাওয়া যায় সেভাবে তোমরা অবশ্যই আমাকে সহযোগিতা করবে। তোমাদেরকে এই ধরনের কন্টেন্ট আমি দেব এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং তোমাদের সঙ্গে লাইভ ডিসকাশনে আসবো আমি। আস্তে আস্তে করে আমাদের সেট আপটা হচ্ছে, যে কারণে একটু দেরি হচ্ছে, একটু ডিলে হচ্ছে, তবে আমরা সেট আপ করে তোমাদের সঙ্গে লাইভ ইন্টারাকশান করবো, এবং সেটা ইউটিউবের মধ্য দিয়েই। কোনো অ্যাপ নয়, কোনো পেড ব্যাচ নয়, এরকম কোনো ব্যাপার থাকবে না। আমরা আস্তে আস্তে করে লাইভে যাব, যেখানে তোমাদের সঙ্গে ইন্টারাকশান হবে। তোমাদের যে কোয়ারি, তোমাদের বিভিন্ন ধরনের যদি কোনো বিষয়ে জানার থাকে, সব কিছু ফুলফিল করা হবে আস্তে আস্তে করে।
তো এভাবেই তোমরা আমার পাশে থাকবে, আমাকে একটু উৎসাহ দেবে। আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটাই সহজ হয়ে যাবে, তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।